আজকে রিসেন্ট কিছু বিষয়ের মানে মানে কি বলবো, এটারে রিসেন্ট কিছু বিষয় নিয়ে আর কি আলোচনা করব, যেগুলো আর কি মানে কি হইতেছে বা কিভাবে হচ্ছে পরিচালনা, এগুলো নিয়ে একটু কথা বলবো। হয়তোবা কারো কাছে খারাপ লাগতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে। এটা টোটালি নিজের ওপিনিয়ন, ব্যক্তিগত। কিন্তু আমার কাছে কেমন লাগলো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে বেশি একটা কথা বলবো না, জাস্ট কিছু ইম্পর্ট্যান্ট বিষয়গুলো কথা বলবো, যেগুলো কথা না বললেই না সেগুলো বিষয়। আর সময় হাতে কম, মানে আমি যাচ্ছি একটু সাভারের দিকে, বর্তমানে আছি দিয়াবাড়ি, তো বেশি একটা কথা বলবো না। তো চলেন ভিডিওটা শুরু করি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। তো যাই হোক, এখন মানে যেসব বিষয় নিয়ে কথা বলবো আশা করি সবাই জানেন। মানে ফার্স্ট অফ অল আমি যেটা বিষয় নিয়ে কথা বলবো খুব রিসেন্ট, 2টা দিন আগেই, আজকে হচ্ছে শুক্রবার, গত বুধবার মেবি ঘটনাটা ঘটছে। আপনার একটা বাচ্চা শিশুকে মানে ফেলা হয়েছে কিভাবে কি, আমি এত ডিটেলসে যাব না, কিন্তু আপনারা সবাই জানেন যে বাচ্চা মেয়েটাকে কিভাবে ফেলা হইলো বা ঘটনাটা কি মেনলি বলার নাই। এগুলো তো আমরা জানি যে এগুলা হইতেছে বা এগুলা মানে দমন কিভাবে করতে হবে আমরা সবাই জানি, কিন্তু কেউ এটার পক্ষে পদক্ষেপ নেয় না। ঠিক আছে, আমরা তো খালি এই যে আমি ভিডিওতে চিল্লাইতেছি বা দেখাইতেছে, কেউ রাস্তায় নেমা কয়েকদিন একটু আন্দোলন করতেছে, তারপরে সব আবার ঠিক, যার যার কাজে সে ব্যস্ত। কিন্তু আসলে বিষয়টা কি এরকম, মানে এরকম হওয়াটা কি উচিত ছিল? এটার তো একটা মানে কি বলবো, একটা প্রসেস আছে। প্রসেস ওয়াইজে এটা কি হয়, কি মনে হয় এখনো, মানে যদি বাংলাদেশে আপনি চিন্তা করেন, অনেক ইয়াই আছে যে মনে করেন কি বলে, বিচার ব্যবস্থার অনেক গ্যাপ আছে যেগুলোর মাধ্যমে এরা বেঁচে যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে কি, ওই যে আমি কালকে একটা ফেসবুক পোস্টে দেখলাম অনেক আগের এরকম একটা ইনসিডেন্ট, কিন্তু তার আজ পর্যন্ত কোনো বিচার হয় নাই। মানে সে জেলখানায় আছে কিন্তু কোনো মানে ইয়া হচ্ছে না আর কি। ওই দেখা গেছে আদালতও যাইতেছে, হাজিরা দিতেছে, শুনানি হইতাছে, এইটা হইতাছে সেটা হইতাছে, মানে এই প্রসেসেই কিন্তু এইসব জিনিস ঝুলে রইছে। ঠিক আছে, কিন্তু মানে এগুলার বিচার কিন্তু আমাদের ইসলামেই আছে। ঠিক আছে, জনসম্মুখে পাথর নিক্ষেপ করে তাকে ফেলা, যদিও আমার কথাটা একটু হার্শ, কিন্তু তারপরও মনে করেন যে বিচার এইটাই, আমাদের ইসলাম মতে বিচার এইটাই। আর সেটার পক্ষে আমাদের সরকারের মন্তব্য হচ্ছে যে আমরা মধ্যযুগীয় পর্যায়ে নাই এখন আর কি। হ্যাঁ, ঠিক আছে, আধুনিক হচ্ছে, কিন্তু আপনি ইসলামকে সাইডে রেখে আধুনিক হইতে পারবেন না। আমরা ইসলামিক একটা কান্ট্রি, এটা বোঝা লাগতো। যাই হোক, শুধু যে মনে করেন যে আমাদের বিচার সিস্টেমের উপরে ফেড আপ তা না, মানে সব কিছুর উপরে আমরা আসলে এভাবেই সবসময় পিছায়া যাইতে থাকবো, এবং সব সব জায়গা থেকেই মানে ওই যে আছে না যে দমন নিপীড়ন একটা বিষয়, এরকম কখনো হয় নাই, কোনো জায়গায় দমন করতে পারে নাই এইসব জিনিসগুলা। এদের মনে করেন যে এই যে যারা এগুলো করতেছে, এরা সাহসটা পায় কই? এরা সাহসটা পায় বিচার ব্যবস্থার কারণে, কারণ ওনাদের যে গ্যাপ ফাঁকি ফুকি আছে এটা দিয়ে বের হয়ে যায় তো। ঠিক আছে, আর আমাদের সামাজিক কিছু সমস্যা আছে, এগুলোর কারণেও হয়। তো ওগুলো নিয়ে আর নাই বললাম। আরেকটা বিষয় হচ্ছে মনে করেন এই রিসেন্ট ট্যাক্স, ট্যাক্স না আসলে কর, ইনকাম ট্যাক্সই বলতে বলেন, মানে এটা কি আমাদের বাইকের উপরে আন্তাজি একটা থুপায়া দিতেছে। এটা কই কথা ছিল যে আপনি রিক্সা বাতিল করবেন, রিক্সারে বৈধ কইরা আবার সাথে দেওয়া হুন্ডাওয়ালা করে বাস দিতেছেন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি মানে এটাই বলতে চাই আর কি, যে আসলে এটা আমাদেরকে ওইটার সমতুল্য, বাস দেওয়ার সমতুল্যই। ঠিক আছে, আপনার হয়তো বা আমার গাড়িতে লাগবে না, কারণ 110 সিসি পর্যন্ত মনে হয় মৌকুব করছে। ঠিক আছে, কিন্তু মৌকুব করলেও মানে কেন বাকিরা কেন টাকা দিবে? ওনারা অলরেডি একটা রোড ট্যাক্স দেয়, এটা কি ইনকাম ট্যাক্স আবার কি, বুঝলাম না তো বিষয়টা। বাইক দিয়ে একটা লোক সারাদিন ইনকাম করেই কয় টাকা, সেটার উপরে আবার ট্যাক্স, মানে কি হিসাবে দিতে হইতেছে আমি এটা বুঝতেছি না। আমরা যারা এই যে মনে করেন, আমিও তো নিজে বাইক রাইড করি বা বাইক চালাই, উবার পাঠাও এগুলোর সাথে মানে সম্পৃক্ত আছি। তা আপনার মনে করেন আমি সারাদিনে কয় টাকা কামাইতে পারি? আমি সারাদিন যদি উবারও দেই, ধরেন 2,000 টাকা কামাইলাম, 2,000 টাকার ভিতরে আমার 500 টাকার তেল আছে। তেলের যে প্রাইস এখন, 500 টাকার তেল লাগেই 2,000 টাকা কামাইতে।
তারপরে আবার আরে এই যাই হোক, যেটা বলতেছিলাম যে আসলে 2,000 টাকার কামাইতে গেলে তো 500 টাকার তেল লাগে। তো 500 টাকা যদি তেলে যায়, আপনি সারাদিন বাইরে থাকবেন, আপনার খাবার দাবার আছে না, খাবার দাবারে টাকা যায় না। খাবার দাবারের টাকা যদি মনে করেন অ্যারাউন্ড আপনি সকাল টু বিকাল বা দুপুর এই পর্যন্ত চালায় আনো, আমার আনুমানিক 300-400 টাকা খরচ হয়, ধরলাম 500 টাকা, তো তা থাকে কত, 1,000 টাকা। 1,000 টাকার ভিতরে আপনার হোন্ডার মনে করেন মেনটেনেন্সের কিছু আছে না, সেখানে ধরলাম আরও মনে করেন 300-400 টাকা, তাহলে থাকে কত আপনার কাছে, 600 টাকা বা 700 টাকা দিয়ে আপনার মনে করেন বাসা যেতে হয়। তাও অনেক সময় দেখা যায় কি এটা রেগুলার না, 2,000 টাকা যে আপনি পাবেন প্রতিদিন এটা সম্ভব না অনেক সময়, ঠিক আছে। কারণ হইতেছে এখন অনেক বাইক রাইড আছে, তো এই 700-800 টাকা দিয়ে এখন যে বাজারের দাম, হ্যাঁ ঠিক আছে, আপনার মনে করেন একটু চিপসা চললে চলা যায়, আমরা ওইভাবেই চলতাছি ভাই, চিপসা টিপসাই চলতাছি। আর 2,000 যে কামাইবেন, আমার মনে করেন আমি প্রতিদিন কত কামাই, আমার যদি এই নিজের পার্সোনালি বলি, আমি প্রতিদিন 200 টাকা তেলে দেখা গেছে 500, 600, 700 এরকম কামাইতে পারি। তো ও কামানোর পরে মনে করেন আমার রাস্তার খরচ টরচ দিয়ে, হ্যাঁ, তা আপনার থাকে কত, ওই 500 টাকা অ্যারাউন্ড থাকে বা 400 টাকা এরকম থাকে। তো তার ভিতরে মনে করেন আমি নিজের পার্সোনাল ব্যক্তিগত কিছু খরচ, তারপরে বাজারের খরচ, হ্যাঁ, এগুলো করে টোরে পকেটে থাকে জিরো, মানে টোটালি জিরো, আমি এটার ভিতরেই চলতেছি। তারপরে যদি আমার উপরে এই মনে করেন 165 সিসিতে 5,000 টাকা, 165 সিসি পর্যন্ত 5,000 টাকা, 125 থেকে 165 সিসি 5,000 টাকা, এটা মনে করেন পুরাই যুক্তিহীনভাবে আমার উপরে যাইতেছে ভাই। আমি 5,000 টাকা বাৎসরিকভাবে কীভাবে দিব? আমার দিন আনি দিন খাই একটা অবস্থা, তার ভিতরে যদি আপনি বলেন যে আমার 5,000 টাকা দাও সরকার, তাহলে কিভাবে দিব? হ্যাঁ, হয়তোবা আমার গাড়ির হিসাবে আমি মৌকুব পাইছি, আমার জন্য ভালো হয়েছে বা ঠিক হয়েছে, কিন্তু এর থেকে একটু পরে গেলেই আপনি 2,000 টাকা, এই যে 110-এর থেকে একটু উপরে গেলেই 125-এ গেলেই 2,000 টাকা, মানে কি একটা অবস্থা। আবার 125-এর একটু উপরে যাবেন, 165 বা 150-এ যাবেন, 5,000 টাকা। আর যারা মনে করেন একটু মানে বিলাসিতার জন্য, বা বিলাসিতা না আসলে বলি কি, মানে একটা বাইক তো কারো কখনো বিলাসিতা হয় না, একটা শখ, শখ হইতে পারে। হ্যাঁ, বিলাসিতা হয় অনেকের, যার একটু অঠেল টাকা আছে তার প্রতি বিলাসিতা আপনি বলতে পারেন। বাইক একটা প্রয়োজনেই একটা মানুষ কিনে, আমরা যারা মিডল ক্লাস আছি, আমরা মিডল ক্লাসরা প্রয়োজনেই বাইকটা কিনি, আমাদের আর কি অঠেল টাকা নাই, তো আমরা প্রয়োজনে তাগিদে বাইক চালাই এবং প্রয়োজনে তাগিদেই কিনি জিনিসগুলা। তো আমাদের উপরে যখন মনে করেন এইসব জিনিসগুলো থাপায় দেন, এই বাড়তি তেলের দাম, তারপরে জিনিসপত্রের দামের পরে, বা আবার রোড ট্যাক্স দেওয়ার পরেও যখন এই জিনিসগুলো আমাদের উপরে একটু চাপায় দেন, তখন একটু মানে কষ্ট হয়ে যায় আমাদের। এটা মানা উচিত আপনাদের, আমি মনে করি যে এটা আমাদের উপরে যে মানে কষ্ট হয়, এটা আপনাদের একটু বোঝা উচিত। যাই হোক, তারপর আপনারা যারা ভালো বুঝেন, এটা নিয়ে আন্দোলনও হইতেছে, এনআরবির সামনেও অনেক বাইকার, এবং আমি যেই কি বলে কেবি রাইডার্সের সাথে একটু টুকটাক র্যালি ট্যালিতে যাই, ওইটা মানে ওই কেবি রাইডার্সও আর কি ওখানে জেনিত ভাই আছেন, তারপরে আরও ভাই ব্রাদার আছে কিছু, ওনারা আছেন আর কি ওখানে একটু আন্দোলন করছেন। আমি আসলে সুযোগ পাই নাই, চাকরি টাকরি করে সুযোগ পাই না, যার কারণে সব কিছুতে আমি অংশগ্রহণ করতে পারি না। কিন্তু আমার প্রতিবাদ, বা আমার একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি প্রতিবাদ জানাইতে পারি, সেখানে আমি এটার বিপক্ষে ভাই মানে পুরো স্ট্যান্ড অফ করতেছি যে আমি এই করের বিপক্ষে, ঠিক আছে। মানে এই প্ল্যাটফর্মে এসে আমি বলতেছি আমি এই করের বিপক্ষে, আমি কর চাই না। এগুলা ঠিক হোক আশা করি। আর এখান থেকে বিদায় নিই, ভিডিওটা বেশি একটা কন্টিনিউ করতে মজা লাগতেছে না, আমি ওই বিষয়টা নিয়ে খুবই ফেড আপ। বাংলাদেশের সরকারের উচিত এইসব বিষয়ে একটু সচেতন হওয়া, এবং এগুলো যেন পরবর্তীতে না হয়, বা এগুলাকে বন্ধ করার জন্য যেসব স্টেপ থাকে এগুলো যেন গ্রহণ করে, আমার মানে এটাই আমার চাওয়া আর কি। এগুলো শুনলেও খুব খারাপ লাগে। মেয়েটার বয়স কত ছিল, হয়তো বা 7-8-10 বছর, এই এতটুকু সে দুনিয়াই দেখে না এখন পর্যন্ত, দুনিয়াতে কি করছে মানে কিছুই করে নাই তার, মানে আপনি বুঝতে পারতেছেন কি বলবো, মানে এগুলো আমার বলার ভাষা নাই, এবং মানে আমার নিজেরও কোনো ইয়ে আসতেছে না যে কি বলবো। সরি, আমি আজকে আর ভিডিও করতে পারবো না। তো